হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আমি সায়ন্তন হাজির হলাম আরও একটা নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। আজকে তোমাদের জন্য থাকছে লেখক ওহি বন্দ্যোপাধ্যায়ের কলমে একটা তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন গল্প, সূর্যাস্তের দেবী। নানান স্বাদের গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর পাশে আসা বেল আইকনে ক্লিক করো সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের গল্প পাঠে থাকছে বঙ্গিভাই থেকে অভিজিৎ। তারানাথ তান্ত্রিকের চরিত্রে থাকছি আমি সায়ন্তন। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প সূর্যাস্তের দেবী। ভারত তথা আমেরিকা, স্পেন, কিউবা প্রভৃতি দেশের বিজ্ঞানীদের পরিশ্রমের ফলস্বরূপ বিশ্বব্যাপী মারণ ব্যাধির টিকা উদ্ভবের পর রোগের প্রকোপ অনেকটা কমে এসেছে। কেবল মাঝে মাঝে 2-4 ব্যক্তির আক্রান্ত হবার খবর আসে। তারা সুস্থ হলে পরে আবার সব চুপচাপ। ছেলে মেয়েদের সুরক্ষার কথা চিন্তা করে সরকার এখনও কিছুদিন স্কুল কলেজ বন্ধ রেখেছে। আমি স্কুলে আর বাড়িতে ছাত্র ঠেঙিয়ে সংসার চালাই। স্কুল ছুটি, কিন্তু টিউশনের ছাত্ররা এতদিন পড়তে আসতে পারেনি বলে এখন জোর কদমে তাদের পড়াশোনা চলছে। সরকারি অফিস সব এক এক করে শুরু হচ্ছে। বেসরকারি অফিস সমস্ত আগেই শুরু হয়ে গেছে। আমার সকালের 2 ব্যাচ পড়ানো শেষ। দুপুরে আহার সমাপন আনতে গিন্নি এবং কন্যা যুগলে নিদ্রা গেলেন। অলস বৈশাখের দুপুরে একান্তে কবিতা যাপন করব ভেবেছিলাম, কিন্তু ঘণ্টাখানেক এ বই ও বই ধস্তাস্তি করে রণে ভঙ্গ দিলাম। এই অবস্থায় মনে একটা কি করি ভাব আসে। ব্রিজ খেলার আসর সেই সন্ধেবেলা। সওদাগরি আপিস, যাকে ইংরেজিতে বলে প্রাইভেট ফার্ম, সেখানেই কাজ করে আমার বন্ধু কিশোরী সেন। এখন ভয়ঙ্কর চাপ তার অফিসে, তাই তাকে পাবার জো নেই। অগত্যা জামাটা গলিয়ে নিয়ে একাই হাঁটা দিলাম মঠ লেনে তারানাথ জ্যোতিষীর বাড়ি। নানা ধরনের যোগ, তান্ত্রিক ক্রিয়াকলাপ এবং কিছু অদ্ভুত শক্তির অধিকারী হলেও ছোঁয়াচে মহামারী এবং রাস্তায় পুলিশের মারের ভয়ে অন্যান্য সকলের মতো সেও এতদিন গৃহবন্দী ছিল। খড়খড়ির সাথে দরজায় কলিং বেল লাগানো হয়েছে, বছর 2 হলো। সেটাই চাপ দিতেই দরজা খুলল একজন মোটা সোটা চেহারার মহিলা, আর তারপরেই নিচু হয়ে আমায় প্রণাম করল। আরে কাকাবাবু যে। আরে চারি, তুই এসেছিস? কেমন আছিস মা? আমরা সকলে ভালো আছি কাকাবাবু। আসুন আসুন, ভেতরে বসুন, বাবাকে ডেকে দিচ্ছি। বলেই সে দ্রুত পায়ে অন্দরমহলে চলে গেল। তারানাথের বাড়িতে এসে প্রথম দেখা সেই ছোট্ট চারি যৌবন পেরিয়ে একদম সংসারী হয়ে উঠেছে এই কবছরে। তার খোকা এখন স্কুলে পড়ে। কিশোরী বেলার হালকা পায়ে বেনি দুলিয়ে বেড়ানো মেয়ের ললিত চেহারায় যেন মাতৃভাবে তুলির টান দিয়েছেন বিধাতা। একটা মা ভাব, দেখলেই মনটা শান্ত হয়ে যায়। আমায় দেখে তারানাথ স্পষ্টতই খুব খুশি হলো। বলল, দিনকাল সত্যি বদলাচ্ছে, বুঝলে হে। এককালে মেয়েরা একবার বাপের ঘর থেকে স্বামীর ঘরে গেলে জন্মেও আর ফিরে আসতো না। এলেও মা দুর্গার মতো বছরে একটিবার 4 দিনের জন্য। এখন সে নিয়ম থাকলে এতদিনে তারানাথ জ্যোতিষীর তো না খেয়ে শুকিয়ে মরবার কথা। এখানে বলে রাখা প্রয়োজন, বৌঠান পরলোক গমন করেছেন বেশ কয়েক বছর হলো। এ বাড়িতে তারানাথ সাধারণত একাই থাকে, সপাক আহার করে। অতিমারী সেই বিপদের দিনে চারি এবং তার স্বামী নিরঞ্জন ছোট ছেলের মতো যত্ন করেছে তারানাথের। নিজেরা সবসময় উপস্থিত থাকতে না পারলেও প্রেশারের ওষুধপত্র, খাবার জিনিস সব লোক দিয়ে পাঠিয়ে দিয়েছে। ফোন করে খোঁজ নিয়েছে 2 বেলা। তারানাথ বলল, নিজের লোক বলে বলছি না, জামাই আমার সোনার মানুষ, দেহ লক্ষণ খুবই ভালো,
কিন্তু দেখতেই তো পাচ্ছ, বউ সন্তান নিয়ে জমিয়ে সংসার করছে। আসলে আজকাল আর ঈশ্বর সাধনার পথে কেউ যায় না। ভণ্ড অসাধু লোক আমাদের যুগেও ছিল, কিন্তু বৈরাগ্য জিনিসটা আজকাল আর, যাক সে কথা। গল্প শুনবে তো? আমি নিঃশব্দে একটু হাসলাম। তারানাথের ঠোঁটেও একটা অন্যমনস্ক হাসির মতো রেখা ফুটে উঠল। ঠিক হাসি নয়, বরং বলা ভালো হাসির ছায়া। কি গল্প শোনাই বলো তো? আমার দীর্ঘ ভবঘুরে জীবনে কত যে বিচিত্র ঘটনা ঘটেছে সে তো তোমাদের আগেই বলেছি। বেশিরভাগ ঘটনাই বিস্মৃতির অতলে ডুবে গেছে, কিংবা তোমাদের বলবার নয়, এতই গুচ্ছ এবং সূক্ষ্ম সেসব অনুভূতি। শুনলেও সাধারণ মানুষের কোনো লাভ হবে না, কিন্তু আধ্যাত্মিক মার্গের একজন সাধকের সাধনার পথে ওইসব ঘটনার গভীর তাৎপর্য আছে। তোমাকে অমর জীবনের কথা আগে বলেছি, তাকে তুমি হাজারিবাগ না দেওঘর, কোথায় সেই জঙ্গলে নিজের চোখে দেখেছ? সত্যি, এ কথা স্বীকার না করে উপায় নেই। সেবার বিহার আর উড়িষ্যার জঙ্গলে কাজ করতে গিয়ে যে বিচিত্র সব ঘটনার সম্মুখীন হয়েছিলাম, অনেক যুক্তি দিয়ে তাদের কোনো কিনারা আজও খুঁজে পাই না। তার চেয়েও অদ্ভুত ব্যাপার হলো, সেই সময়ে প্রত্যন্ত জঙ্গলের নিবারণ প্রকৃতির পরিবেশের মধ্যে, যেখানে হাজার বছর ধরে হয়তো সময় থমকে আছে, সেখানে ঘটে যাওয়া ওই সমস্ত ঘটনাকে তখন অত্যন্ত স্বাভাবিক সমস্যা হিসেবেই নিয়েছিলাম। কিন্তু শহরের রাস্তা যেন যুক্তি দিয়ে করা। তবু এখানে ফিরে এসে সমস্ত ঘটনার কারণ অকারণ বহু চিন্তা ভাবনার পরেও কিচ্ছু বুঝে উঠতে পারিনি। সেই একবারই তারানাথের ক্ষমতার একটা আভাস পেয়েছিলাম। বীরভূমের শ্মশানের পাগলি মাতঙ্গিনীর জীবনের অদ্ভুত ইতিহাস শুনেছিলাম বরাকর নদীর ধারে সেই সাধুর কাছে। তাই বলি, এখন এর আগের বার যখন তার গল্প তোমাদের বলেছিলাম, তখন এসব কথা হয়তো বলা হয়ে ওঠেনি। তখন নিজেরও স্পষ্ট যে সবটা মনে ছিল এমনটা জোর দিয়ে বলতে পারি না। আজ হঠাৎ মনে পড়ে গেল। এটুকুই বলে সে আর একটা কি বলতে যাবে, এমন সময় বাইরে শনশন করে একটা এলোমেলো হাওয়া উঠল, সঙ্গে মেঘের গর্জন। অদ্ভুত ব্যাপার, তারানাথ কিন্তু ঘটনাটাকে আমার মতো সহজভাবে নিল না। তাকে রাখা কালী ঠাকুরের পটের তলা থেকে একটা টাটকা জবা ফুল নিয়ে বিড়বিড় করে কি মন্ত্র পড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সেই দমকা হাওয়ার দাপট মিলিয়ে এলো। ইতিমধ্যে চারি ঘরে এসে চা দিয়ে গেছে। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা, কি ব্যাপার হলো, আপনি এমন চিন্তিত হয়ে পড়লেন হঠাৎ? তারানাথ বলল, ও তেমন কিছু না, গল্প বলার সময় ধা পড়ল বলে একটা মন্ত্র পড়লাম। এর প্রভাবে আর কোনো অসুবিধা হবে না। আসলে আমরা যার কথা বলছি তার তো অনুমতি নিচ্ছি না। এও একরকম পরচর্চাই। সে হয়তো চাইছে না আমরা তার অতীত জীবন নিয়ে আলোচনা করি, কিন্তু দূরত্ব বা যে কোনো কারণেই হোক আমাদের কিছু বলতে বা বাধা দিতে পারছে না। তাই এসব ছোটখাটো ইঙ্গিত সৃষ্টি করছে। শক্তিশালী এবং সিদ্ধ সাধক সাধিকারা বছরের পর বছর প্রকৃতির সান্নিধ্যে থেকে এবং গোপনীয় ক্রিয়ার মাধ্যমে প্রকৃতির কিছু কিছু শক্তিকে নিজেদের ইচ্ছার অনুসারে ব্যবহার করতে পারেন। অনেক সময় গল্পে শোনা যায় মৃত্যুর পরেও কোনো সাধক এসে তার ভক্তদের দেখা দিয়েছেন, যাকে ইংরেজিতে তোমরা বলো রেজারেকশন। মৃত্যুর পর
হিন্দুর দেহ পোড়া ছাই পঞ্চভূতে বিলীন হয়ে যায়। অনেক সাধু মহাত্মা যৌগিক ক্রিয়ার বলে সৃষ্ট শরীরকে মৃত্যুর আগের চেহারায় ফিরিয়ে আনতে পারেন। মাতু ছিল নিম্নতন্ত্রের সাংঘাতিক সিদ্ধ। আজ তোমায় যে গল্প বলছি তার খানিকটা বরাকর নদীর ধারে সেই সাধুর মুখে শোনা। খানিকটা মাতু যখন স্বাভাবিক অবস্থায় থাকত তখন তার নিজের মুখে শোনা, আর বাকিটা অন্যান্য সাধক এবং এই পথে পরিচিতদের কাছ থেকে পাওয়া। অন্যদের কাছ থেকে কি শুনেছি সে কথায় না হয় পরে আসব। এখন পাগলির নিজের বলা গল্প দিয়েই শুরু করি। শ্মশানে সব সাধনা আর আসনে বসে দেবীর ভয়ঙ্কর চেহারা দেখার যে গল্প বলেছিলাম মনে আছে তো? সেই ব্যাপার হওয়ার বেশ কিছুদিন আগের কথা। তখন তার মন একটু নরম হয়েছে। অকথ্য গালাগাল দেয়, কিন্তু আগের মতো লাথি ঝাঁটা বা পোড়া কাঠ ছুঁড়ে মারে না। একদিন শেষ বেলায় সন্ধ্যের মুখটায় শ্মশানে গেছি। দেখি পাগলি উদাস নয়নে সূর্যাস্তের দিকে চেয়ে আছে। পাগলি বললাম অভ্যেস বশত, কিন্তু সেই সময় ওর চোখে এতটুকু পাগলামি ছিল না। বরঞ্চ যা ছিল তা একটা গভীরতা, আক্ষেপ আর বৈরাগ্য মেশানো ভাব, চট করে যার তল পাওয়া যায় না। শ্মশানে কুড়ে ঘরের কাছটায় পৌঁছেছি। ওকে ডাকতে যাব এমন সময় একটা মস্ত বড় শঙ্খচূড় সাপ ফোঁস করে ফনা তুলল। বীরভূমে এসব সাপ খুব আছে। আমি তো ছিটকে দুপা পিছিয়ে এসেছি তক্ষুনি। কি জানি ল্যাজে পা দিলাম নাকি। এই ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে দূরে কোথাও একটা শেয়াল ডেকে উঠল। সাপটা কিন্তু আক্রমণের চেষ্টা করল না, তাড়াও করল না। ফনা তুলে তেমনি করেই দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্ত বাদে পাগলি আমায় ডেকে বলল, এসেছিস আবার? আগের দিনের মতো বর্তমান কলা ক্ষীরের বরফি খাবি নাকি? হ্যাঁ, খাবি নাকি? বলেই উত্তরের আশা না করে তার স্বভাব সিদ্ধ সেই অসম্ভব খলখলে হাসি হাসতে লাগল। খানিকক্ষণ বাদেও গেলাম না দেখে মুখ ঘুরিয়ে একবার আমার দিকে তাকালো। সাপটা কিন্তু তখনও ফনা তুলে আছে। এবার দেখলাম আশ্চর্য এক কাণ্ড। পাগলি ডান হাতটা শ্মশানের মেঝে পেতে আস্তে আস্তে চাপড় দিতে লাগলো, আর বাঁ হাতের আঙুলগুলো দিয়ে একটা একটা বিশেষ মুদ্রায় সাপটার দিকে ইশারা করতে লাগলো। মনে হলো সেটা যেন একটা পদ্ম ফুলের আকৃতি। সাপটা কয়েক মুহূর্তের মধ্যে আমার দিক থেকে মনোযোগ সম্পূর্ণ ঘুরিয়ে আস্তে আস্তে পাগলির কাছে গিয়ে মাটিতে রাখা ডান হাতটা বেয়ে শটানোর কাঁধের ওপর উঠে গেল। তারপর বাঁ হাত বেয়ে নেমে অন্যদিকে চলে গেল। এদিকে ওর নিজের কোনো ভ্রুক্ষেপই নেই। সাধে কি গ্রামের লোকে ওকে অত ভয় করে? আমার অবাক ভাবটা টের পেয়ে ও বলল, কিরে, সাপের কথা ভাবছিস? হ্যাঁ, ও কিছু না, কিছু না, কিছু না। আমি ওদেরকে ভয় পাই না।
তাই ওরাও আমায় ভয় পায় না। আর আর আজকে সন্ধ্যার দিকটা এলি যে, কি ব্যাপার রে? হ্যাঁ, কি ব্যাপার? আমার সেদিন যে কি হয়েছিল কে জানে। হঠাৎ জিজ্ঞেস করে বসলাম, তোমার মুখটা দেখে আজ কেমন উদাস মনে হচ্ছে। অন্য দিনের মতো তাড়াও করলে না। আচ্ছা, তোমার অতীত জীবনের কথা মনে পড়ে কখনো? বলার সঙ্গে সঙ্গে বুঝলাম সর্বনাশ করে ফেলেছি। আমার কথা ফুরোতে না ফুরোতে পাগলি একটা অশ্লীল গালাগাল দিল। সে আমি মুখে আনতে পারবো না। বলল, ওরে ঢ্যামনা, ব্রেড করতে এসেছিস? হ্যাঁ, শ্মশানে ব্রেড করতে এসেছিস? গৃহতার্গী সাধক সাধিকাদের পূর্ব শ্রমের কথা স্মরণ করে পাপ জানিস না? আলপে হয়ে মিনসে। পাগলির মুখ চোখ দেখে ভয় আমার তো হয়ে গেছে। প্রাণ নিয়ে কোনো রকমে পালাবো কিনা ভাবছি, এমন সময় শুনলাম সে বলছে, উটিতে দুটো পাকা কলা আছে, যা 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 নিয়ে নিয়ে আয় যা। আজ আজ বহুদিন পর বড় খিদে পাচ্ছে, যা 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 যা। হাওয়া একটু নরম হয়েছে বুঝতে পেরে আমি আদেশ পালন করলাম। হায় 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 হায়, এই মোড়ার কাঁথাটা পেতে ভালো করে বস দেখি। বস বস। শোন, তুই যে সাধনা করার কথা বলছিস, তোকে দিয়ে হবে না। অত সাধু সেজে থাকার কথা নয়। সংসারে ফিরতেই হবে তোকে। ত্রিপুরা সুন্দরী, মহাডামরি এরা হলো মহাবিদ্যা, পরম ব্রহ্মশক্তি নারী রূপ। আমার আমার কত জন্ম এইভাবেই ঘুরে ঘুরে কেটেছে। এ জন্ম গেল, গুরুর দেখার পেলাম না। তারপরের দীর্ঘশ্বাসটা যেন আজও শুনতে পাই। এখানে বলে রাখা দরকার, মাতু সাধনা আর আমার সাথে কথা বলার সময়টুকু ছাড়া প্রায় সর্বক্ষণ আপন মনে বিড়বিড় করে কি সব কথা বলতো। দু একবার কান পেতে শুনে তখন মনে হয়েছিল একেবারে মাথা মুন্ডুহীন ব্যাপার। আর সাধারণ লোকের পক্ষে সেসব ভাষা এবং বিষয়বস্তু একদম অশ্লীল। শুনলে কান মাথা গরম হয়ে যায়। তারপরে জীবনে অনেক সাধু সঙ্গ করে বুঝতে হয়েছে, সাধনা করতে এসে যেসব কথা প্রথমে অশ্লীল অশ্রাব্য বলে মনে হয়, তার ভেতরের অর্থ অধিকাংশ সময় সম্পূর্ণ আলাদা। তন্ত্রে অনধিকারী লোকের কাছে যাতে আসল মানেটা না পৌঁছয়, তার জন্য আজে বাজে কথার খোলস তৈরি করা হয়েছে। পাগলি কার সঙ্গে যে কথা বলতো তখন ঠিক বুঝতে পারিনি। শুধু এটুকু আন্দাজ করেছিলাম, যার সাথে কথা বলে তাকে বা তাদের খালি চোখে দেখা যায় না। যাই হোক, মাতুর কথার উত্তরে আমি জিজ্ঞেস করলাম, তবে যে সারাদিন তুমি কার সঙ্গে কথা বলো, মানুষকে একবার দেখে এত কিছু বলে দিতে পারো, সেসব কিভাবে? এবার পাগলির হাসি আরম্ভ হলো। বাপ রে, খিলখিল করে হাসি নয়, একেবারে খলখল করে হাসি, যেন বন্ধই হতে চায় না। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, দুয়ার গাধা, ওসব তো তুচ্ছ ব্যাপার, ছোটখাটো সিদ্ধি। একটা মজা দেখবি, আজ একটু বাদেই পাশের গ্রামের নিমাই আসবে শ্মশানে। ওর ছাগলটাকে টেনে নিয়ে গেছে, শিয়ালে টেনে নিয়ে গেছে। কথা ফুরোতে না ফুরোতেই যেন একটা হল্লা শোনা গেল। সেটা গ্রামের দিক থেকে শ্মশানের দিকেই আসছে। পাগলি আমায় বলল, তুই সরে যা, যেন ওরা দেখতে না পায় তোকে, তাহলে তোকেও এর মধ্যে চড়াবে। যা দূর।
পাগলির কুঁড়ে থেকে আন্দাজ 50 হাত দূরে একটা জামরুল গাছের আড়াল থেকে আমি সবটা দেখতে লাগলাম। গ্রামের আরো 2-4 জন ডাকাবুকো লোককে নিয়ে শ্মশানে ঢুকে পড়ল নিমাই। বাকিরা কিন্তু কুঁড়ের কাছাকাছিও এলো না। নিমাই তেড়ে ফুঁড়ে এসে বলল, এই বুড়ি, এই আমার ছাগলটা ওই শ্মশানের দিকে চড়িতে এসেছিল, তুই ওকে দেখেছিস? মাতু নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বলল, ও গতর খাকি মেয়ে ছেলের ভাত আর তুই আর ছাগলের পানি চত্তায় ছিল, তা আমি কেমনে জানবো বটে? হ্যাঁ, আমি কি ছাক পাহাড়ে দিতে শাসন বসে আছি নাকি? নিমাই শহরের জন্মজুরি করতে যায়, তাই তার মধ্যে গ্রামের সাধারণ লোকেদের মতো সংস্কার, ভয় এসব কমই ছিল। কিন্তু এবার সে যা বলল তাতে সত্যিই মনে হলো ব্যাপারটা বাড়াবাড়ি হচ্ছে। শোন বুড়ি, এইটা এবার বাড়াবাড়ি হয়েছে। তুই ওই ছাগলটা লুকায় রেখেছিস আমি জানি। শোন, ভালো ওইটাকে ফেরত দিবি তো দিয়ে দে, আর যদি খাইয়ে ফেলে থাকিস তোর পেটটা আমি চিড়ে বার করে নিব। চাঁদের আলোয় নিমায়ের কানে রূপোর দুল চকচক করতে লাগলো। পাগলি কিন্তু শেষের কথাগুলোর কোনো উত্তর দিল না, রাগও দেখালো না, শুধু বলল, যা যা যা, ছাগল তোর বাড়িতে পৌঁছে যাবে, তুই নিশ্চিন্তে ঘর যা, যা দূর। তখনকার মতো সবাই গ্রামে ফিরে গেল। আমি দেখলাম পাগলির মুখে এক আশ্চর্য কুটিল হাসি। দুদিন বাদে হাটে গিয়ে শুনি গ্রামের লোকে যেদিন শ্মশানে যায় তার পরের দিন রাত থেকে নিমাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু নিমাইয়ের ছাগল মুঙ্গলির মতো হুবহু দেখতে একটা ছাগল গতকাল ভোরে তাদের বাড়ির উঠোনে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। শুধু একটা জিনিস খটকা লাগে, ছাগলের বাঁ কানে চকচকে রূপোর মাকড়ি। ছাগলকে কেউ মাকড়ি পরায় বলে সাধারণত শোনা যায় না। গ্রামের লোকে কি বুঝলো জানি না, তবে আমি ঠিকই বুঝতে পারলাম এ পাগলির কাজ। অপমানের উত্তরে এইভাবে সে নিজের প্রতিহিংসা চরিতার্থ করেছে। সাপের কথা তো সেই দিনই বললাম। এছাড়া আমি নিজের চোখে দেখেছি শেয়াল, হায়না এসব হিংস্র জানোয়ার মাতুর বশীভূত হতো সহজেই। নানা রকম বিষাক্ত লতা পাতা দেখেছি তার কুঁড়ে ঘরের ভেতর। এসব দেখে মনে হয়েছে তন্ত্র সাধনার পাশাপাশি বিষবিদ্যা তার ভালো মতো আয়ত্ত ছিল, কিন্তু সে বিদ্যা দিয়ে গ্রামের কাউকে সাহায্য করতে কখনো দেখিনি। একটা কথা বলি তোমায়, মন দিয়ে চিন্তা করে দেখো। হাজার হাজার বছর ধরে মুনি ঋষিরা তন্ত্র ও শক্তি সাধনার প্রসার করে আসছেন, তাই নিয়ে কাজ করে আসছেন। আজকাল নানান রকম উদ্ভট গাঁজাখুরি গালগল্প তৈরি হয়েছে। মানুষের মনে তন্ত্র সম্পর্কে অসম্ভব সম্ভব নানা রকম ধারণা তৈরি হয়েছে, কিন্তু এই সাধনার লক্ষ্য তা নয়। পঞ্চমকার, উদ্ভট পূজা পদ্ধতি, বলি, বিভৎস প্রেত, পিশাচ এসব বাহ্যিক চিহ্ন মাত্র। তন্ত্র সাধনার মাধ্যমে সাধক যদি ভালো মানুষ না হতে পারেন, ঈশ্বরের কাছে পৌঁছতে না পারেন, তাহলে সাধনার কোনো লাভ নেই। মাতু অনেক বড় বড় সাধকের চেয়ে বেশি শক্তি ও সিদ্ধি লাভ করেছিল ঠিকই, কিন্তু সে নিম্নমার্গের সাধক ছিল। কখনো কাউকে
দুটো ভালো কথা বলেনি, কারোর উপকার তো করেইনি। তাই হয়তো ঈশ্বর তাকে দেখা দেননি, গুরু পায়নি সে। যাই হোক, এইসব ঘটনার কিছুদিন পরেই সব সাধনার ব্যাপারটা ঘটে। তারপর আমি মাতুর কাছ থেকে চলে আসি। জীবনে আর কখনো তার সঙ্গে সাক্ষাৎ হয়নি। বরাকর নদীর ধারে যখন সাধুজি বললেন, ওর জীবনের ভারী অদ্ভুত ইতিহাস। আমি কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলাম, কি ইতিহাস সাধুজি? দয়া করে আমাকে জানান। তিনি বললেন, দেখো বাবা, অন্য একজন সাধকের পূর্বাশ্রমের কথা, তার অনুমতি ভিন্ন আলোচনা করা এক ধরনের পরচর্চা। এ কাজ উচিত হবে না। আমি যখন অতদিন তার সঙ্গে ছিলাম তখন এইটুকু জানার অধিকার কি আমার নেই? আমার এই কথায় বিরল কেশ বৃদ্ধ সন্ন্যাসী মাথা নিচু করে খানিকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তোমার কথাটায় কিছুটা হলেও যুক্তি আছে। আচ্ছা, ঠিক আছে, আমি যতটা জানি তোমাকে তাই বলছি। আরে রে 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 রে। এই, কে আছিস সেদিকে আয়। লগির ঘা মেরে সিংহ দরজাটা ভাঙ। আজ বড় দাও মেরে তারপর যাব। জমিদারের পর টাকার গরম আর বামনায় খুব বেড়েছে। গরিব অব্রাহ্মণ প্রজাতির মানুষ বলে মনে করে না এরা। আজ দেখাচ্ছি মজা। ততক্ষণে ভেতরের বাড়িতে অন্যরকম ছবি। শিশুদের বুকে জড়িয়ে মেয়েরা কান্নাকাটি করছে। বড় গিন্নি গত হয়েছেন। সংসারের হাল এখন মেজোর হাতে। তিনি ক্রমাগত কেঁদে চলেছেন। ও মা গো, এবার কি হবে? হায় 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 রাধা মাধব, এবার কি হবে গো? অমখদা, খেন্দি। চৌধুরী সদর্পে উত্তর দিলেন, এই, চুপ কর ছোট লোকের দল। তোরা খাজনা দিবি না, অন্নদাতা জমিদারের মুখে মুখে তর্ক করবি। আগুন দেবো না তো কি করবো তোদের ঘরে? হ্যাঁ, কি করবো? ঘরে ঘরে সিধে পাঠাবো? বেশ করেছি, আগুন দিয়েছি, বেশ করেছি। কথা গেছিলেন বলে জ্যাঠামশাই নিত্য পুজো করতে চৌধুরী বাড়িতে যান। তার মধ্যেই এই কাণ্ড। তখনও আমার জন্ম হয়নি, হলেও নেহাতি ছোট। পরে জ্যাঠামশাইয়ের কাছে এই গল্প শুনে আমার ধারণা হয়েছিল ওই পঞ্চদশী মেয়ে হলো মাতঙ্গিনী, এখন যাকে মাথু পাগলি বলে লোকে চেনে। পাকা গমের উপর গাছের পাতার হালকা ছায়া পড়লে যেমন হয়, ঠিক তেমনি রং। পিঠ অব্দি ঘন কালো চুলের রাশ, মাঝারি উচ্চতা, আর সবচেয়ে বড় কথা, মুখে বুদ্ধির একটা আশ্চর্য দ্যুতি। সব মিলিয়ে সে ছিল ডাক সাইটে সুন্দরী। মুহূর্তে মনে পড়ে গেল বীরভূমের গ্রাম্য শ্মশানে সব সাধনা করতে বসে দেখা সেই মেয়েটির কথা। শুধু এও স্ত্রীর বেশভূষা বাদ দিলে বাকি সব হুবহু এক। যাই হোক, আমি আর সে কথা তুললাম না। সেই সময় ডাকাতরাও মা কালীর পুজো করত, আর সাধারণত মেয়েদের দিকে কুদৃষ্টি দিত না। কিন্তু দলের মধ্যে নিশ্চয়ই কারোর মতিভ্রম হয়েছিল। সে কুচিন্তা করে এবং অজ্ঞান অবস্থায় মেয়েটাকে জমিদার বাড়ি থেকে তুলে নিয়ে আসে। ফলে তক্ষুনি কোনো রকম চিৎকার চেঁচামেচিও হয়নি। কিন্তু ওই বয়সের একটা সুন্দরী সমর্থ মেয়েকে কতদিন আর ঘরে লুকিয়ে রাখবে? সর্দারের কানে যখন এই খবর পৌঁছয়, তখন তিনি মহা খাপ্পা হন। তা সত্ত্বেও তারা কিন্তু মেয়েটিকে তার বাড়িতে ফিরিয়ে দিল না। কেন বলো তো?
গল্প বলতে বলতে এরকম প্রশ্ন তারানাথ কখনো করে না। সঙ্গে সঙ্গে মাথায় কোনো উত্তর এলো না বলেই একটু অপ্রস্তুত হয়ে বসে রইলাম। খানিকক্ষণ বাদে হালকা হেসে তারানাথ বলল, আরে এইটুকু ধরতে পারলে না? ডাকাত দলের লোকেদের পরিচয় আর ডেরা ফাঁস হয়ে গেলে যে তাদেরও মহা বিপদ উপস্থিত হবে। সত্যি তো, এই সহজ কথাটা আগে মাথায় আসেনি। আবার শুরু হলো গল্প। তারানাথ বলে চলল, আর আসল কথা হলো, বাবার মৃত্যুর পর এবার সম্পত্তির বাঁটোয়ারা করবে আপন ভাই আর দাদারা। তারা কখনোই সম্পত্তির ভাগিদার বাড়াতে চাইবে না। ডাকাতরা তাকে জঙ্গলের মধ্যে ছেড়ে দেয়, আর সেটাই পাল্টে দেয় ওর জীবন। ওই ভয়ানক তরাইয়ের জঙ্গলে কয়েকটা দিন বিষাক্ত গাছপালা, পোকামাকড় আর হিংস্র জন্তু জানোয়ারের মধ্যেও যে কিভাবে বেঁচেছিল কে জানে। নিশ্চয়ই ঈশ্বরের কৃপা ছিল। তিনি যাকে রাখেন তার কোনো ক্ষতি কেউ করতে পারে না। যাই হোক, এইভাবে ঘুরতে ঘুরতে মাতঙ্গিনী বনেরই এক অংশে একদিন দেখা পায় বলরাম শাহর। বলরাম শাহ কে ছিল আমি সে কথা অনেক পরে অন্যের মুখ থেকে জেনেছিলাম। সে গল্প না হয় অন্য কোনো দিন বলবো। সেদিন সাধুজির কাছে শুধু তার নামটুকু শুনলাম। তুমি অগততন্ত্র কাকে বলে জানো? ভারতের প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রকে মোট 8টা শাখায় ভাগ করা যায়: শল্য, শালাক্য, কায় চিকিৎসা, ভূতবিদ্যা, কৌমারভূত্য, রসায়ন এবং অগদ। এইসব বিদ্যার সঙ্গে তন্ত্র মন্ত্র ভূত প্রেতের কোনো সম্পর্ক নেই। এ হলো বিশুদ্ধ চিকিৎসা শাস্ত্রের ব্যাপার। আপাতত বাকিগুলো সম্পর্কে বলছি না। অগদতান্ত্রিকরা ছিলেন বিষ বৈদ্য। সাপ বিছের কামড়ে চিকিৎসা কিভাবে করতে হবে, শরীর থেকে কিভাবে বিষ বার করা যায়, এসবই মূলত আলোচনা হতো। এই শাস্ত্র যদিও পরবর্তীকালে কিভাবে মানুষের শরীরে বিষ প্রয়োগ করা যায়, কাউকে একদিনে না মেরে বিষের প্রয়োগে আস্তে আস্তে কিভাবে খুন করা যায়, মানে আজকাল যাকে ডাক্তারি পরিভাষায় তোমরা বলো স্লো পয়জনিং, এইসবও এই বিদ্যার অন্তর্গত হয়ে পড়ে। তরাইয়ের বনে নানা রকম লতা গুল্ম পাওয়া যায়, যা আয়ুর্বেদিক ঔষধপত্র তৈরি করতে কাজে লাগে। কাজেই অনুমান করা যায় সেই সব সংগ্রহ করতেই বলরাম বনে ঢুকেছিল। তখন সে মাতুকে দেখতে পায়। অগদতন্ত্র চর্চার পাশাপাশি বলরাম একজন শক্তি সাধকও ছিল, তবে অবশ্যই নিম্নমার্গের। মাতুকে দেখে ও বুঝেছিল এই মেয়ের শরীরে প্রকৃত সাধন সঙ্গিনী বা ভৈরবী হওয়ার লক্ষণ আছে। মাতুর তখন অবস্থা খুব খারাপ। পরনের ডুরে শাড়িটা নোংরায় মলিন হয়ে গেছে, হাতে পায়ে মাটি লেগে আছে। কতদিন নাওয়া নেই, খাওয়া নেই, কে জানে। বলরাম তার দিকে আস্তে আস্তে এগিয়ে এলো। তাকে দেখে মাতু আঁচলের ভেতর থেকে একটা গাছের ডাল বের করে আক্রমণের ভঙ্গিতে তুলে ধরল। ডালটা সাধারণ দেখতে, মজবুত গড়নের। ডগাটা ঘষে ঘষে ছুরির মতো ধারালো করা হয়েছে। শুকিয়ে আসা রক্তের ছিটে যেন লেগে আছে। ওই অবস্থাতেও মাতু ক্ষীণ গলায় অথচ তীব্রভাবে বলল, খবরদার গায়ে হাত দিও না ঠাকুর, তাহলে কিন্তু
বলেই খলখল করে হাসতে লাগলো সেই ভয়ানক হাসি। বলরাম স্বাস্থ্যবান পুরুষ এবং তন্ত্র সাধক। সেদিন যদি কোনো বদমতলব ওর থাকতো তাহলে মাতু কোনো বাধাই দিতে পারত না, কারণ সে তো তখন কোনো শ্মশানের সাধিকা নয়, একজন সাধারণ নারী যার শারীরিক বা মানসিক কোনো জড়ি নেই। বল প্রয়োগ করে কিংবা সামান্য সম্মোহনেই কার্যসিদ্ধি হয়ে যেত, কিন্তু বলরাম সেসব কিচ্ছু করল না। ওই হাসিটা যে স্বাভাবিক হাসি নয়, বরং ওর মধ্যে অসুস্থতার একটা লক্ষণ আছে সেটা সে আন্দাজ করেছিল। কয়েকবার বলার পর মাতু সঙ্গে আসতে রাজি হলো। কুঁড়েতে গিয়ে কয়েকদিন বাস করার পর নারী দেখে বলরাম বুঝল মেয়েটা উন্মাদ রোগে আক্রান্ত। এছাড়া বিষক্রিয়ারও কিছু লক্ষণ দেখা যাচ্ছে। তার চিকিৎসা সে জানে, কিন্তু উন্মাদ রোগের চিকিৎসা আছে কায় চিকিৎসাতন্ত্রে। অতএব সে ব্যবস্থা করতে কিছুটা কাঠখড় পোড়াতে হবে। কাজে সাহায্য করার জন্য বলরামের দুজন শিষ্য ছিল, কালী আর গোপী। শিষ্যত্ব নামমাত্র, সাধনায় তাদের আগ্রহ বিশেষ ছিল না। এখানে বলে রাখি, লোকালয় বলতে সবচেয়ে কাছে ওই 8 মাইল দূরে একটা আদিবাসী গ্রাম। কিছু দরকার হলে গোপী বা কালী সেখানে গিয়ে জিনিসপত্র কিনে আনতো, আর বাকি সময় গাঁজা টেনে শিব নেত্র হয়ে পড়ে থাকত। এইভাবে দিন কাটতে লাগলো ক্রমশ। সঙ্গে চিকিৎসা চলতে লাগলো এবং মাতু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। এই সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে ওর চরিত্রেও কয়েকটা ব্যাপার যোগ হলো। প্রথমত, চণ্ডালের মতো ভয়ানক রাগ। সেই সময় বলরাম ছাড়া ওকে কেউ সামলাতে পারত না। একদিন বিশেষ কিছু গাছড়া সংগ্রহ করার জন্য বলরাম একটু গভীর বনের ভেতর গিয়েছিল। ফেরার পথে একটা মারাত্মক চিৎকার শুনে প্রাণপণ ছুটে কুঁড়ের সামনে এসে পৌঁছল। যা দৃশ্য সে দেখল তাতে ওর মাথায় হাত। মাটিতে শুয়ে ছটফট করছে ভোলা। দেখে মনে হচ্ছে চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসবে। ওর বুকের ওপর চড়ে বসেছে মাতু। এক হাতে গলাটা চেপে আর এক হাত দিয়ে হাঁ করে নিঃশ্বাস নিতে চাওয়া মুখটা থেকে বেরিয়ে আসা জিভটা টেনে ধরেছে। 4 হাত দূরে ভয় বিস্ময়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে কালী। একটা হলদে রঙের পুরনো শাড়ি হাওয়ায় উড়ছে, খোলা চুল রাগে ফুলে উঠেছে নাকের পাটা, হাতে ধরা ভীত পুরুষের জিভ। বলরামেরও কিছুক্ষণ কেমন যেন ঘোর লেগে গেছিল, কিন্তু হাজার হলেও সে নিজে একজন তান্ত্রিক। কয়েক মুহূর্তের মধ্যে সেই বিমূঢ় ভাব কাটিয়ে উঠল। মাতুকে শান্ত করে ভোলাকে তার হাত থেকে উদ্ধার করার পর দেখা গেল ছেলেটা অজ্ঞান হয়ে গেছে। বলরাম যদি মোক্ষম সময় উপস্থিত না হতো তাহলে ওর মুখের ভেতর থেকে মাতু টেনে ছিঁড়েই নিত জিভটা। ভোলা হয়তো প্রাণেও বাঁচত না। কালীর সঙ্গে ধরাধরি করে যখন তাকে কুঁড়েতে এনে শোয়ানো হলো, মাতু তখন একটা গাছের গোড়ায় পা ছড়িয়ে বসে আছে। কালীকে একপাশে ডেকে এনে সহজভাবে জিজ্ঞেস করলো বলরাম, সবটা গুছিয়ে বলো তো, ঠিক কি হয়েছিল ব্যাপারটা? এমন তো হওয়ার কথা নয়। মেয়েটাকে আমি আজ সকালে ওষুধ দিয়েছি, অনেকদিন কোনো পাগলামির লক্ষণও ছিল না। আজ হঠাৎ কি হলো? কালী চুপ করে মাটির দিকে চেয়ে রইল। বলরাম ফের জিজ্ঞেস করলো, কালী চুপ করে থাকিস না, উত্তর দে। এর উপরে অনেক কিছু নির্ভর করছে।
এতক্ষণে সে বলল, আপনাকে মিথ্যে কথা বলবো না গুরুদেব, সব দোষ ওই মেয়েটার নয়। আজ সকালে আপনি জঙ্গলে যাওয়ার পর থেকেই মেয়েটা কেমন উদাস হয়ে ঘরে বসেছিল। আমি তখন সবে আগুন জ্বালানোর জন্য কাঠ কুড়িয়ে ফিরেছি। ওই ওই কুড়ে ঘরের পিছন দিকটায় সবে গিয়ে বসেছি। ওই দিকটা থেকে তো দাওয়ার সামনেটা পুরোপুরি দেখা যায়। দেখলাম ভোলা বসে বসে গাঁজা খাচ্ছিল। আমি স্পষ্ট শুনলাম মেয়েটা ওকে শান্তভাবে গিয়েই একটু দুধ চাইল, কিন্তু ভোলা দিতে রাজি হলো না গুরুদেব। আপনি দুধ খান না, আমারও কিছুদিন ধরে পেটটা ভালো নেই। ও ভেবেছিল গাঁজা খাওয়ার পর যেটুকু দুধ পড়ে থাকে সেটা ও একাই খাবে। দু একটা কথার পর ভোলা ওই মেয়েটাকে কিছু নোংরা কথা বলে গুরুদেব। তারপরেই ও চিৎকার করে ভোলার উপর ওভাবে ঝাঁপিয়ে পড়ল গুরুদেব। ভোলা এমনিতেই নেশার ঝোঁকে ছিল, সামলাতে পারেনি, আর এইসব হয়েছে গুরুদেব। মাতু এই ঘটনার পর আরো শান্ত হয়ে গেল। আসল গোল বাঁধল ভোলাকে নিয়ে। সে আর কিছুতেই বলরামের কাছে থাকবে না। এদিকে ও ছাড়া আদিবাসীদের সঙ্গে যোগাযোগ করার কোনো উপায় নেই, কারণ সে ভাষা ভোলা ছাড়া আর কেউ জানে না। যাই হোক, অনেক খাতির তোয়াজ করার পর তাকে থাকতে রাজি করানো গেল। বলরাম আস্তে আস্তে মাতুকে বিষবিদ্যা শেখাতে শুরু করেছে। মাত্র কয়েকদিন বাদেই চন্দ্রগ্রহণ। সেদিন মাতুর জন্মতিথি। একই দিনে তন্ত্র মতে ওর দীক্ষা হবে। স্মার্তদের কাছে গ্রহণ অত্যন্ত অশুভ, কেননা তারা মনে করে রাহু চন্দ্র বা সূর্যকে গ্রাস করে ওইসব দিনে। কিন্তু তন্ত্র মতে গ্রহণ অত্যন্ত শুভ লগ্ন, বিশেষত দীক্ষার ক্ষেত্রে। দাঁড়ান, আপনি একবার বলেছিলেন আপনার দীক্ষা গ্রহণের সময়ও হয়েছিল, তাই না? হ্যাঁ, ঠিকই। আমার তন্ত্র দীক্ষাও গ্রহণের সময়ই হয়, তবে আমারটা ছিল সূর্যগ্রহণ, আর এক্ষেত্রে দিন ঠিক হলো চন্দ্রগ্রহণে। তবে দীক্ষা দিলেই হলো এমন তো নয়। দীক্ষা হওয়া মানে তন্ত্র সাধনার 64 শাখায় সাধকের অধিকার লাভ। তার জন্য আগে থেকে কিছু প্রস্তুতির প্রয়োজন। বলরাম লক্ষ্য করল মেয়েটার মাথা খুব পরিষ্কার আর স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর। লিখতে পারে না, কিন্তু বাংলা পড়তে পারে। কাজ চালানোর মতো দেবনাগরী শিখতে ওর 2 মাসের কিছু বেশি সময় লাগলো। কালীর সঙ্গে সম্পর্ক বেশ স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু ভোলা ওর ধার পাশে বিশেষ ঘেঁষে না। একটু একটু করে দিন এগিয়ে আসতে লাগলো। মাতু কি অবস্থায় বলরামের কাছে এসেছিল আর এখন তার কেমন অবস্থা, তার নিজে চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। কয়েকদিন আগেও যে মেয়ে একটা জলজ্যান্ত লোককে গলা টিপে খুন করতে গেছিল, আজ তাকে দেখলে রীতিমতো সম্ভ্রম হয়। বলরাম তার কবিরাজি চর্চা, পুজো, জপ ইত্যাদি নিয়েই থাকে। মাতুর দিনের অধিকাংশ সময়ই কাটে ধ্যানস্থ অবস্থায়। সেই সময় তাকে দেখে কালীর মাঝে মাঝে যোগেশ্বর মহাদেবের কথা মনে পড়ে। সে যে দীক্ষা নেওয়ার জন্য একেবারে প্রস্তুত, তা তাকে একবার দেখলেই বোঝা যায়। সংক্রান্তি তিথিতে মাথার উপর তখন পূর্ণ চন্দ্রগ্রহণ লেগেছে। শ্রাবণ মাসের ঘন অন্ধকার রাত, মশালের আলো, পাগলির গলায় রুদ্রাক্ষ, পদ্মবীজের মালা, কপালে সিঁদুরের ফোঁটা। সেই ষোড়শী রূপ দেখে যেন মনে হয় কোনো অজানা দেবী স্বর্গ থেকে নেমে এসেছেন গহন জঙ্গলের বুকে। আমাদের প্রকৃতিতে অনেক রকম প্রাণী আছে, জানো তো, অনেক রকম শক্তি আছে। যাদের চোখে দেখা যায় না, তাদের বুদ্ধি
মানুষের চেয়ে অনেক কম, কিন্তু শক্তি অনেক বেশি। তোমার আমার মতো এরাও ঈশ্বরেরই সৃষ্টি। এদের লয় বিলয় ঈশ্বরের সংসারেই। মন্ত্র দ্বারা এদের বশ করা যায়। তখন তুমি যা বলবে এরা তাই করবে। করতেই হবে, না করে উপায় নেই। তেমনই একটা সাধনা হলো কর্ণপিশাচ সাধনা। এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারলে সাধকের কাছে অনেক অজানার পথ জানা যায়। তা পাগলি কর্ণপিশাচ সাধনায় প্রথমবার বসেই সিদ্ধি লাভ করল। হাজার হলেও পিশাচ সিদ্ধি। এতে কিছু সিদ্ধি লাভ হলো বটে, তবে সব সাধনা ভিন্ন কিছু হওয়ার নয়। আদিবাসীদের সমাধিক্ষেত্র থেকে সুলক্ষণযুক্ত মরা চুরি করে আনা সহজ নয়। আদিবাসী গ্রামের লোকজন সাধারণত খুব সাধাসিধে প্রকৃতির হয়, কিন্তু তারা যদি একবার বুঝতে পারে তাদের ভরসা বা বিশ্বাস নিয়ে কেউ ছিনিমিনি খেলছে, টাঙ্গি দিয়ে দুয়াতঘানা করে ফেলবে, সে যেই হোক। তাই খুব সাবধানে কাজ করতে হবে। সেই জন্য ভোলাকে ভালো রকম তোয়াজ করতে হচ্ছে। টাকা পয়সাও লাগছে এদিক ওদিক। বলরাম নিজেও একটা কিছুর জন্য প্রস্তুত হচ্ছিল, যদিও এ ব্যাপারে ভোলা বা কালীকে কিছু বলেনি। ভোলাকে ইদানিং অনেকটা সময় আদিবাসী গ্রামেই কাটাতে হতো। যখন সুযোগ পেত তখন ফিরত। সব সাধনার জন্য চাল ভাজা, শোল মাছ, মধু, মদ ইত্যাদি যা যা উপকরণ লাগে সবই তৈরি ছিল। বলরাম মাতুকে সব সাধনার নিয়ম কানুনও বুঝিয়ে দিয়েছিল। এবার শুধু একটা মরা চাই, যেমন তেমন মরা নয়, অপঘাত মৃত্যু। সেদিন সন্ধ্যার পর বলরাম কালীকে কিছু কাজের দায়িত্ব দিয়ে বলল, এই জিনিসগুলো জোগাড় করে তৈরি করে রাখ, কাল সকালে আশ্রমে ফিরবি। কোনো কিন্তু নয়, যা বলছি তাই কর। কালী বুঝতে পারছিল কিছু একটা ঘটতে চলেছে। সাধারণ মানুষের কাছে যুগল সাধনা ভণ্ডামি মাত্র, কিন্তু এর লক্ষ্য নারী পুরুষের শারীরিক মিলন নয়। বিরাচারী সাধককে অনেক নিয়ন্ত্রণে থাকতে হয়। পতন হলেই মৃত্যু অনিবার্য। নারী এই সাধনায় পুরুষকে পথ দেখিয়ে নিয়ে যায়। পাগলি এবং তান্ত্রিক দুজন অসমবয়সী নরনারী সেদিন নির্জন বনকুটিরের সামনে আগুনকে সাক্ষী রেখে যুগল সাধনায় লিপ্ত হল। এই সাধনায় সফল হওয়ার জন্য যে মানসিক নিয়ন্ত্রণ প্রয়োজন তা বলরামের ছিল না। মন সম্পূর্ণ আবেগশূন্য এবং স্থির ছিল না। তাই তুঙ্গ মুহূর্তে তার পতন ঘটল। আসলে শিষ্যা নয়, সঙ্গিনী হিসেবে সে পাগলিকে তৈরি করতে চেয়েছিল। সেই নিঃস্বার্থ সেবার মধ্যে ছিল ভালোবাসা। এই সময় একটা দমকা হাওয়া দিল বনের ভেতর। হাওয়া তো নয়, যেন অদৃশ্য কোনো শক্তির হাহাকারের দাপটে কেঁপে উঠল গোটা বনস্থলী। পাগলির সেই বীভৎস হাসিটা ফিরে এলো আবার। সে দু হাতে টিপে ধরল তার নগ্ন দেহের তলায় শুয়ে থাকা বলরামের গলা। আশ্চর্য ব্যাপার, বলরাম কোনো বাধা দিতে পারল না। নাকি দিল না। আর সেই মুহূর্তে ঘটল আরেকটা কাণ্ড। আদিবাসী গ্রামে আজও মরা পাওয়া যায়নি, এই খবর দিতে কুঁড়ের সামনে পৌঁছল ভোলা। নিজের গুরুকে চোখের সামনে ওইভাবে মরে যেতে দেখে ভোলা পাগল হয়ে যায়। অত্যাধিক গাঁজা খেয়ে ওর মাথাটা এমনিতেই গেছিল, এবার একেবারে বদ্ধ উন্মাদ হয়ে গেল। ওই অবস্থাতেই ঊর্ধ্বশ্বাসে 8 মাইল দৌড়ে আদিবাসী গ্রামে পৌঁছয়। পরের দিন তারা দল বেঁধে
বনের ভেতর গিয়ে দেখে সব সাধনার চিহ্ন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, মৃতদেহের কোনো চিহ্ন কোথাও নেই, আর কুটিরটা পুড়ে ছাই হয়ে গেছে। তার মানে পাগলি বলরামের দেহ নিয়ে সাধনা করেই সব সিদ্ধ হলো। মনে তো তাই হয়। আর কালী, তার কি হলো? সে কোথায় গেল? তার আর কোনো খোঁজ কেউ পায়নি? মাতু ওর নিজের জীবনে অনেক উন্নতি করতে পারত, কিন্তু একজন সাধকের অপূর্ণ সাধনার দীর্ঘশ্বাস লেগেছিল ওর জীবনে। হাহাকার, বুঝলে? অপূর্ণতার হাহাকার বড় সাংঘাতিক জিনিস। আচ্ছা তারানাথ, আপনি বরাকর নদীর ধারে যে সাধুর কাছে দীক্ষা নিয়েছিলেন তার নামটা কি যেন? কালিকানন্দ অবধূত। নামটা বলেই তারানাথ যেন চমকে উঠল। তবে কি সেই সাধুই?